বহু কষ্টের সংসার জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা যদি সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখতে পারি তাহলে জীবনটা অনেকটাই সুন্দর। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি আর নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করি, তাতে আমি অনেকটা শান্তি পাই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। কালকে বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি করে, কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিয়েছিল, অতটাই কিন্তু বৃষ্টি হয়নি। সকালবেলা দেখতে পাচ্ছ কি সুন্দর করে রোদ উঠছিল। জানো তো, বৃষ্টি বাদলের পর যখন রোদ উঠে তখন কিন্তু বেশ ভালো লাগে, তখন কাজ করতে অনেকটা আনন্দ লাগে, কারণ সারাদিন বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না। কালকে সন্ধ্যার সময় ভীষণ ঝড় হাওয়া হয়েছিল, সাথে কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু ততটাও বৃষ্টি হয়নি। সকালবেলায় এরকম ঝলমলে পরিবেশ দেখে বেশ ভালো লাগছিল। যাই হোক, সকালের যে খুঁটিনাটি কাজকর্মগুলো আমি নিজের জন্য রাখি সেগুলো করে নিয়েছি। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, আমার গাছে না ফুল ফুটছে, দেখো বেশ ভালো লাগছিল। রঙ্গন ফুলের গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু কি বলতো, আমার যেহেতু এদিকে নিচু জায়গা আর জলের কারণে এই গাছটা অনেকটা বার করে খারাপ হয়ে গেছিল। আর যতবার খারাপ হয়েছে ততবার এটার মধ্যে মাটি দিয়ে আমি অনেকটা যত্ন করে এই গাছটাকে টিকিয়েছি। এখন কিন্তু বেশ সুন্দর ফুল বেরিয়েছে, দেখো বেশ ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর জানো তো, নয়নতারা ফুল গাছটা আমি রাস্তার মধ্যে থেকে নিয়ে এসেছিলাম, আর সেটাতেও কিন্তু এখন বেশ সুন্দর ফুল ফুটে। কিনে লাগিয়েছিলাম, কিন্তু জানো তো, কিনা গাছগুলো না আমি একদমই টিকাতে পারি না। তবে যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। কালকে যেহেতু ভীষণ হাওয়া বৃষ্টি হয়েছে, রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। জানো তো, আমার এই যে একটা কষ্টের জায়গা রান্নাঘরের প্রত্যেকটা জায়গা এত ধুলো পড়ে, তারপরে কি বলতো, মোছামুছি না করলেও ভালো লাগে না, অনেকটা বার করে কিন্তু এই কাজগুলো করতে হয়। নিজের সংসারের কাজগুলো না নিজের মতন করে করি, আমার তো বেশ ভালো লাগে। সকালবেলা উঠে কি বলতো, কোথায় থেকে যে কাজ শুরু করব আমি বুঝতেই পারি না, কারণ দেখবে ঘর দুয়ার বাড়িঘর এলোমেলো হয়ে থাকলে তখন মাথায় কাজ করে না। তারপরে একটু বসলাম, তারপরে ভাবলাম চলো আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি টুকটুক করে এই যে রান্নাঘরের কাজটা করে নিচ্ছিলাম। আর কালকে যেহেতু বৃষ্টি সেরকম হয়নি, তারপরও দেখো রান্নাঘরের কর্নার দিয়ে অনেকটা জল পড়েছে, তো সমস্ত জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। উপরের জায়গাগুলো আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন দেখো চারপাশটা ভালো করে কি বলতো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু উপরের জায়গাগুলো একদমই ফাঁকা, তারপরে প্রচুর ধুলোবালি ঢুকে পড়ে। আর দেখতে পাচ্ছ কতটা ধুলোবালু ঘর থেকে বেরোচ্ছে, বিশেষ করে কি বলতো, এখানে ওই যে টিনের যে জংগুলো সেগুলোই বেশি পড়ে। তারপরও ঝাড় না দিলে, পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। সকাল থেকে আমাকে অনেকটা বার করে রান্নাঘরের কাজগুলো করতে হয়। তবে জানো তো, রান্নাঘর যেরকমই হোক না কেন, সে রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস, আর সেটা ভাঙাচুরা হলেও কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখলে তখন কিন্তু বেশ ভালো লাগে। রান্না করতেও ভালো লাগে, রান্নাঘরে যে কোনো কাজ করতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমরা বাড়ির বউরা বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটায়, আর সে রান্নাঘরটা যখন পরিপাটি আর পরিষ্কার থাকে তখন কিন্তু রান্না করার এনার্জিটাও অনেকটা পরিমাণে থাকে। তবে আমার যেরকম আছে সেটার মধ্যে আমি অনেকটা ভালো আছি, তবে চাইলেও তো সবসময় এই যে ঘরটা ভেঙে নতুন করে করতে পারি না, কারণ অনেকটা টাকার দরকার। যাই হোক, নিজের ইচ্ছেগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ করব, তার জন্য আমাদের মতন পরিবারের বউদের অনেকটা ধৈর্য রেখে কাজ করতে হয়। যাই হোক, এদিকে রান্নাঘরটা গুছিয়ে আমি কিন্তু ঝাড়টার দিয়ে নিয়েছি, কারণ রান্নাঘরের কাজটা আমাকে কিন্তু সকালে উঠে ভালো করে মোছামুছির কাজটা করতে হয়। রাতেবেলা করে রাখলেও কিন্তু যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু আমাকে একটু পরিশ্রম করতে হয়,
কারণ সকালে ছেলের জন্য খাবার বানাতে হয়, বুঝতেই পারো। তো একটু অগোছালো নোংরা হয়ে গেলে না সেখানে গিয়ে রান্না করতেও ভালো লাগে না। আর এই যে কালকে ফ্রিজের লাইন টাইনগুলো খুলে রেখেছিলাম, ভীষণ পরিমাণে বাজ পড়েছিল। তো এখন ফ্রিজটাকেও চালিয়ে দিয়েছি। যেহেতু আমি রাতেবেলা এখানে ঘুমাই না, ওই ঘরে ঘুমাই, সে কারণে যখনই ঘুমাতে গেছিলাম তখন সমস্ত কিছু বন্ধ করে রেখেছিলাম। কারণ বৃষ্টির দিনে কি বলতো, এরকম হলে না তখন নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে সমস্ত তার খুলে রেখেছি। আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এত পরিমাণে ধুলো বসেছে কি আর বলবো। দরজাগুলো সবসময় মোছা হয় না, তবে আমার যেহেতু প্লেন, সেরকম কিন্তু নোংরা হলে একটু মোছা দিলে পরিষ্কার হয়ে যায়। তারপরও দেখবে আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ কিন্তু চলে আসে। তারপরও দেখবে আমরা সংসারের কাজের মধ্যে থাকলে নিজেকে অনেকটা সময় দিতে পারি, আর যে কি করে সময়টা চলে যায় আমরা বুঝতেও পারি না। দেখবে কাজ কিন্তু সবার বাড়িতে থাকে, তুমি ইচ্ছে করলে কাজটা খুঁজে নিতে পারো, আর ইচ্ছে যদি না করে তখন তুমি বসেও থাকতে পারো। যারা কাজকর্ম করতে ভালোবাসে তাদের কাজ কখনোই শেষ হয় না। দেখবে একটা কাজ যখন শুরু করবে একটার পর একটা কাজ কিন্তু হাজির হয়। আমি তো রোজ দিন আমার ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করি, তারপরেও মনে মনে ভাবি যদি একটা দিন পরিষ্কার না করি তাহলে কী যে হবে। এত পরিমাণে ধুলো ঢুকে, সাথে টিকটিকিও পটি করে রাখে জানো তো। প্রত্যেকটা জায়গা, খাটের নিচ, এগুলো কিন্তু আমি ডেইলি ঝাড় দিই। আমার মতন মনে হয় এরকম কেউ করে না, জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তো ভাবলাম সকালে এই যে ছেলে ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, তার আগে আমি ঘরের কাজগুলো করে নিই। এখনও বাইরের জায়গা টাগাগুলো ঝাড় দিইনি, যেহেতু এখনও ভিজে ভিজে। তো ভাবলাম কি বলতো, আগে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কারণ একটু রোদ উঠলে না তারপরে বাইরের জায়গাটা শুকালে ঝাড় দিতে বেশ ভালো হয়। না হলে কি বলতো, ঝাড় দিতে গেলে কাদা কাদা হয়ে যাবে, সে কারণে এখন এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বারান্দার মধ্যে এত পরিমাণে টিনের জং পড়েছে কি বলবো বন্ধুরা। তো এখন যেহেতু সকালে হালকা হালকা রোদ উঠেছে, সে কারণে বারান্দাটা শুকিয়ে গেছে, কিন্তু ভীষণ পরিমাণে ধুলো। তো সেগুলো ভালো করে কি বলতো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, বারান্দাটা ঝাড় না দিলে, পরিষ্কার না রাখলে এগুলো পায়ে পায়ে না ঘরের ভিতরে চলে যায়। তো শুধু সকালবেলা অপেক্ষা করলাম যে একটু শুকালে তারপরে ঝাড় দিয়ে নেব, আর যখন মুছবো ভালো করে শুকিয়েও যাবে। আর এই যে এই কাজগুলো করতে করতে আমার ছেলেও এই মাত্র ঘুম থেকে উঠে পড়লো। তো ওকে কি বলতো ব্রাশটা হাতে দিলাম যে ব্রাশ করো। আসলে কি বলতো, আগে না ও ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করে, এখন কিন্তু ও অনেকটা বুঝতে শিখে গেছে, অনেকটা বুঝে কান্নাকাটি করে না। আমি কাজ করলে ওর মতন করে ও খেলা করে, নাহলে একটু হাঁটাহাঁটি করে। তো যাই হোক, ওকে ব্রাশটা হাতে দিয়ে দিলাম। তবে ও কিন্তু ব্রাশটা একা একা করে, সেরকম ভালো করে করতে পারে না। তারপরেও আমি চেষ্টা করি নিজেরটা নিজে করলে অনেকটা ভালো, কারণ জানো তো অভ্যাসগুলো না করলে কখনো বাচ্চারা না শিখবে না। আমাদের মাদেরই কিন্তু দরকার, বা পরিবারের লোকজন যারা থাকে তাদের কিন্তু অনেকটা দরকার বাচ্চাকে এভাবে একটু একটু করে কাজ শেখানোর। তো জানো তো এদিকে আমি কিন্তু ছেলেকে ব্রাশটা দিয়ে এখন বাকি জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ও যেটুকু পারবে ব্রাশ করবে, বাদ বাকিটা আমি করে দেব। আর এদিকে এক এক করে আমার বাড়িতে ছোট্ট ছোট্ট কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এদিকে বেগুন গাছগুলো এত বড় হয়ে গেছে কি আর বলবো, জায়গাটা না পুরো ব্লক হয়ে গেছে। তারপরে কিছু করার নেই, যেহেতু বেগুন ধরে খেতেও পারি, গাছগুলো উঠাতেও ভালো লাগে না। আসলে কি বলতো, বাড়িতে না গাছ টাছ লাগাতে আমার বেশ ভালো লাগে, কিন্তু কি বলতো ওই যে চারদিকে জংলা হয়ে থাকে, সে কারণে ভালো লাগে না। আমার ছাদটা যদি পুরোটা হয়ে যেত, সিঁড়িটা হয়ে যেত, তাহলে আমি কিন্তু ছাদে লাগিয়ে দিতাম। যাই হোক, স্বপ্ন স্বপ্নই থাকবে, সে স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমাদের অনেকটা ধৈর্য রাখতে হবে, তারপরেও তো করতে হবে, তাই না? তো বাড়িতে কিছু গাছপালা লাগালে না নিজের জন্য অনেকটা ভালো, তবে এক্সট্রা জায়গা থাকলে বেশ ভালো হয়। তবে যাই হোক, বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। আর কি বলতো, এখন ঝাড়ুটাও ধুয়ে দেব। তারপরে ছেলের জন্য আমি কিন্তু একটি ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে কাজ করতে করতে একটা একটা কাজ কিন্তু আমি এগিয়ে
এগিয়ে রাখি, না হলে কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায়, কারণ ম্যাগিটা ঠান্ডা হতে একটু সময় লাগে। তো দেখো এদিকে আমি কি বলো তো ছেলেকেও প্রেস করে নিলাম, আর ওকে এখন খাবারটা খাইয়ে দেব। আজকে ও বলছিল ডিম সিদ্ধ খাবে না, শুধু ম্যাগি সিদ্ধ খাবে। তবে এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি রেডি করে ওকে কিন্তু স্কুলে নিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ির পাশে এই যে একটা বড় ঝিল আছে, দেখতে ভীষণ সুন্দর। আজকে বেশ কয়েকটা দিন ধরে এখান থেকে কি বলতো ওই যে জলগুলো বের করে দিচ্ছিল, যেহেতু সামনে বর্ষাকাল, এটা পুরোটা উপর দিয়ে জল ভেসে চলে যায়, আর সে কারণে জলটা বের করছিল। আর কালকে যে বৃষ্টি হয়েছে দেখতে পেলে মাঝখানে মাঝখানে রাস্তা ভিজেনি, আর কিছু কিছু জায়গায় রাস্তা ভিজে আছে। এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম টুকটুক করে, কিন্তু আমি স্কুলের সামনে চলেও এসেছি। আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে আসলে ও যে 10 থেকে 15 মিনিটের মতো লাগে, অনেক সময় 15 মিনিটের বেশিও লেগে যায়। আর এই যে দেখো, আর সকালে রাস্তাঘাট দেখতে পেলে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, আর আকাশটা ভীষণ সুন্দর। আর এদিকে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন আবারও কাজে লেগে পড়লাম। কারণ জানো তো, কাজকর্ম রেখে দিয়ে আমি বসে থাকতেও ভালোবাসি না, কাজগুলো কমপ্লিট করে নিলে বেশ ভালো লাগে। তবে জানো তো বন্ধুরা, সকালে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। একা সংসার হলো তো কাজ থাকে, আর পরিবারের সবাই থাকলেও কিন্তু কাজ থাকে। কাজ কিন্তু সবারই করে থাকে, কাজ কিন্তু সবাইকেই করতে হয়। কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালটা প্রচুর ব্যস্ততম দিন, মানে ব্যস্ততার দিন বলতে পারো, প্রচণ্ড কাজের চাপ থাকে। তবে এই গরমে কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে নিলে বেশ ভালো লাগে। আমরা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কিন্তু সময়ের আগেই শেষ করে নিতে পারি। অনেক সময় এক্সট্রা কাজকর্ম থাকলে সেগুলোও কিন্তু সেরে নিতে পারি। আর এখন কি অভ্যাসে হয়ে গেছে জানো তো, আমার না ভোরবেলা ঘুমটা ভেঙে যায়। অনেক সময় একটু শুয়ে থাকি, কিন্তু ঘুমটা আমার ঠিকই অনেকটা আগে ভেঙে যায়। তারপরে ভাবি যে এভাবে পড়ে থাকলে হবে না, ওই যে কাজকর্ম শুরু করে দিই। সেহেতু সময়ের আগে কিন্তু আমার কাজগুলো আমি শেষ করতে পারি, আর একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করি। তবে জানো তো, একা হাতে সংসার সামলাতে গেলে একটু কষ্ট হয়, তবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে বেশ ভালো লাগে। প্রত্যেকটা গৃহিণী তার সংসারটাকে নিজের মতন করে আগলে রাখার চেষ্টা করে, সেরকম আমিও কিন্তু আমার সংসারটাকে দিনরাত অনেকটা পরিশ্রম করি। বলতে পারো এটা আমার বহু কষ্টের সংসার। আর জানো তো, প্রত্যেকটা মেয়ে কিন্তু তার স্বপ্ন থাকে বিয়ের আগে যে আমার একটা খুব সুন্দর একটা বাড়ি হবে, শ্বশুরবাড়ি থাকবে, লোকজন থাকবে, সবাইকে নিয়ে অনেকটা ভালো থাকবো, এরকম কিন্তু সবাই চিন্তা ভাবনা করে। তবে জানো তো, আমার লাইফটা একদমই অন্যরকম। আমি যেহেতু বিয়ের পরে শ্বশুরবাড়িতে সেরকম থাকতে পারিনি, বিয়ের পর কিন্তু আমার বরের সাথে চলে যেতে হয়েছে, যেহেতু আমার বর বিয়ের আগে এই জায়গাটা কিনেছিল আর এখানে ঘর করেছিল। সেহেতু এই বাড়িটার মধ্যে না সেরকম কিছুই ছিল না, না কোনো ছিল বাসন, না কোনো ছিল কোনো কিছুই। আর সমস্তটা কিন্তু আমি একটু একটু করে করেছিলাম। পুরো জায়গাটার মধ্যে না প্রচণ্ড জল জমে থাকতো, প্রচণ্ড চারপাশে না ঘাস ছিল, তারপরে প্রত্যেকটা দিন না পোকামাকড় আসতো, ভীষণ কষ্ট করে আমি দিন কাটিয়েছিলাম। আর সবটা কিন্তু নিজেকে একটু একটু করে করতে হয়েছে। তবে আমি না সাজানো সংসার পাইনি, আর যেটুকু করেছি আমি অল্প অল্প করে নিজের মতন করে করার চেষ্টা করছি। মানে পেছন থেকে আমাকে কেউ সাহসও দেয়নি, প্লাস কি বলতো কেউ হেল্পও করেনি। যেটুকু করেছি আমি আর আমার বর অল্প অল্প করে করেছি। আমাদের সংসার জীবনটা বেশি দিন হয়নি, 5 বছর হয়েছে। তবে এই 5 বছরে আমি অনেক কিছুই করেছি, অনেক বাসন কোসন অনেক কিছুই। আমার কিন্তু একটা হাঁড়ি পাতিল কিছুই ছিল না, এবং কি গ্যাসও ছিল না। সবটা আস্তে আস্তে আমাদের করতে হয়েছে। তবে জানো তো, কষ্ট তো সবাইকেই করতে হয়, কিন্তু জানো তো যারা নিজে হাতে সংসারটাকে অল্প অল্প করে গুছিয়ে তোলে, তারা কিন্তু সংসারের মর্মটা অনেকটাই বুঝে। কারণ একটু একটু করে সমস্ত কিছু করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়। তবে একার ইনকামে সংসার চালাতে গেলে অনেকটা কষ্ট হয়, আর নিজের সকাল রাতের কথা তো একদমই ভুলেই গেছি। তবে চেষ্টা করি সংসারটাকে কিভাবে ভালো রাখতে পারবো, কিছু যদি করতে পারি সংসারের জন্য অনেকটা ভালো। এভাবে কিন্তু আমি সবসময় ভাবনা চিন্তা করি। তবে এভাবে কিন্তু আমি চলতেও ভীষণ ভালোবাসি। তবে জানো তো, একটু একটু করে করার মজাটাই কিন্তু অন্যরকম হয়। আমরা যদি আগে থাকতে সমস্ত কিছু পেয়ে যেতাম, তাহলে এই মর্মটা কখনোই বুঝতাম না। এই যে নিজের সংসারের জন্য একটু একটু করে নিজের মতন করে করছি, তারও আনন্দ
অনেকটা। যাই হোক, আমি কখনো না কারো আশা করি না, সবসময় চেষ্টা করি পরিশ্রম করে সবটা করার। সেরকম আমার বড় কিন্তু সবসময় চেষ্টা করে যে পরিশ্রম করে আমি সব কিছু করব। আজকে যদি অসৎ পথে ইনকাম করতো তাহলে আমার বর অনেক টাকাই ইনকাম করতে পারতো, কিন্তু ও সবসময় না ভগবানের কথা বিশ্বাস করে, জানো তো, সবসময় বলে সবসময় আস্তে আস্তে করব, বা সব কিছু করব আস্তে আস্তে করব, একটু সময় লাগবে। আর দেখবে সৎ পথে ইনকাম করতে গেলে অনেকটা ধৈর্য রাখতে হয় আর একটু সময়েরও দরকার হয়। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজকর্মই সেরে নিয়েছিলাম। আসলে সংসারটাকে সাজাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যাই হোক, আস্তে আস্তে সবই করব, কিন্তু একটু অপেক্ষা করছি। আর আজকে না ঝাল ঝাল করে টমেটোর চাটনি করছি, সেটা আমি কিন্তু ওই যে লঙ্কা বেটে তারপরে করেছিলাম। আর আজকে করেছিলাম ডিমের একটু পেঁয়াজি, ছেলের জন্য আর কি, একদম লঙ্কা ছাড়া। আর এখানে ডাল করেছি, আবার সাথে কিন্তু ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, ওটাও কিন্তু মাখা করব। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে না ছেলেকে নিয়ে আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গেছি ছেলেকে আনতে। তো এদিকে ছেলেকে নিয়ে এসেই কিন্তু আমি বাসনগুলো মাজলাম। তারপরে ওই যে ছেলেকে চান করানো হয়ে গেছে। আর এখন কি বলতো, বাইরে হালকা হালকা রোদ উঠেছে, সে কারণে পাতলা কাঁথাটা একটু বাইরে দিয়েছি। আর এদিকে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে 11:30টার মধ্যে। এখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসাবো, কারণ কি বলতো, ওর না এ মাসে পরীক্ষা আছে, তো তার মধ্যে ওকে একটু একটু করে শেখানোর চেষ্টা করছি। আসলে কি বলতো, ভালো অভ্যাসগুলো শিখতে একটুখানি সময় লাগে, তো সেই জন্য ভাবলাম চলো, এখন তো 11:30 বাজে, ওকে 12:30টার সময় ভাত খাওয়াবো, তার মধ্যে একটুখানি পড়াশোনা করিয়ে নিই। তবে কি বলতো, আমি সবসময় ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আর এখন কিন্তু ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছিলাম, তাহলে কি বলতো, রাতেবেলা এক্সট্রা পড়াগুলো পড়াতে আমার কোনো রকম সমস্যা হবে না। তবে চলো, এদিকে ছেলে কিন্তু ওই যে ছেলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল। তবে একটু একটু দেখিয়ে দিতে হয়, বুঝতে পারো, ছোট্ট বাচ্চা ভুলভ্রান্তি তো হয়ে যায়। তোমরা অনেকে জানতে চাও আমার ছেলের নাম কি। আসলে আমার ছেলের নাম হলো বিভান, বিভান রয়। ও কিন্তু খাতার মধ্যে লিখিয়েছে, তোমাদেরকে দেখিয়েছে, আসলে সেটা তোমাদের সাথে ওই যে শেয়ার করতে ভুলে গেছি। আর ও কিন্তু এখনও ঠিক করে লিখতে পারে না, কারণ লেখাগুলো কিন্তু ওই যে অন্য সাইডে চলে যায়, একদমই সুন্দর হয় না আর কি। আসলে আমি যখন ওকে লেখা শেখাই, ওকে কিন্তু দাগ দিয়ে দিয়ে কিন্তু লেখাগুলো শেখানোর চেষ্টা করি। তবে এখন ওর বাবার নাম লিখেছি, কী যে লিখেছে কি আর বলবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতেই একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।